নীরবে নিঃশব্দে এক একটি ইতিহাস ভেঙে পড়ছে। সময়ের আঘাত, মানুষের উদাসীনতা এবং পরিকল্পিত সংরক্ষণের অভাবে বাংলার বহু প্রাচীন স্থাপত্য নিদর্শন আজ ধ্বংসের পথে। মন্দির মসজিদের গায়ে জন্মেছে আগাছা ও বড় বড় গাছ, খসে পড়ছে ইট ও টেরাকোটা। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক উদ্যোগ থাকলেই এই ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব। কিন্তু প্রশ্ন একটাই, সময় থাকতে কি সেই উদ্যোগ নেওয়া হবে? হুগলি জেলার আরামবাগ মহকুমার বালিদেওয়ানগঞ্জ এলাকার রাউতপাড়া গ্রামে ছড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, সর্বমঙ্গলা ও মঙ্গলচণ্ডী মন্দির আজ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। টেরাকোটার অলঙ্করণযুক্ত এই মন্দিরগুলির বহু অংশ ইতিমধ্যেই ধসে পড়েছে। কোথাও গর্ভগৃহ কোনো মতে টিকে থাকলেও বারান্দা ও চূড়া সম্পূর্ণ নষ্ট। স্থানীয় সূত্রে জানা যায়, এই মন্দিরগুলি দীর্ঘদিন সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘোষপাড়ার রাসবাড়ির দামোদর মন্দিরের প্রতিষ্ঠালিপি এখনও অক্ষত থাকলেও টেরাকোটা কাজের বড় অংশ ক্ষয়ের মুখে। আরামবাগ মহকুমা জুড়ে দোচালা, চারচালা, আটচালা, এক বাংলা, জোড়া বাংলা, একরত্ন, পঞ্চরত্ন ও বিরল নবরত্ন মন্দির ছড়িয়ে রয়েছে। পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভাগবত কাহিনী অবলম্বনে গড়ে ওঠা এই শিল্পকর্ম বাংলার লোক ঐতিহ্য ও শিল্পচর্চার অমূল্য দলিল। কামারপুকুর, পাণ্ডুগ্রাম ও গোঘাট এলাকাতেও মন্দির, মসজিদ ও গির্জার বহু পুরনো স্থাপত্য নিদর্শন আজ ধীরে ধীরে ধ্বংসের পথে। এই প্রসঙ্গে প্রাক্তন অধ্যাপক লেখক রণজিৎ গোস্বামী বলেন, একবার চেষ্টা করে না হলে বারবার চেষ্টা করতে হবে। বালি অঞ্চলের মন্দিরগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুস্তক আকারে লিপিবদ্ধ করেছেন সমাজসেবী মুক্তার আলী। তিনি স্পষ্ট জানালেন, স্থানীয় মানুষ ও ধর্মপ্রাণ সমাজ যদি এগিয়ে না আসেন তাহলে সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। সর্বোপরি প্রয়োজন মানুষের সচেতনতা। এদিকে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক জানান, তিনি সংস্কারের বিষয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরকে চিঠি দিয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। আরামবাগ মহকুমার এই মন্দির স্থাপত্য শুধু ধর্মীয় বিশ্বাসের নিদর্শন নয়, এটি বাংলার ইতিহাস ও লোক সংস্কৃতির অমূল্য দলিল। সময় থাকতে উদ্যোগ না নিলে আগামী প্রজন্ম হয়তো এই ঐতিহ্য দেখবে শুধু বইয়ের পাতায়, বাস্তবে নয়। কি নামে মন্দিরটা? এটা এখানেতে আমাদের গ্রামের মধ্যে রায়বাগিনী মায়ের মন্দির বলেই পরিচিত। অনেক দিনে পুরানো, প্রায় 200 বছরের উপর হবে। ইংরেজ আমল থেকেই আছে এই মন্দিরটা। অনেক দিন রক্ষণাবেক্ষণ বলতে সরকার থেকে বলা হয়েছিল, অনেকভাবে রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু সেভাবে এখনও কিছু রিপোর্ট নেই। অনেক পঞ্চায়েতে ওয়ার্ডে জানানো হয়েছে, সব জায়গাতেই হচ্ছে। আশা করছি পঞ্চায়েত থেকে এই জিনিসটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো বিশেষ অনুষ্ঠান হয় মন্দিরে? হ্যাঁ, আমাদের এখানে পঞ্চম দোল উপলক্ষে পুজো হয় এবং পঞ্চম দোলেতে যেটা আমাদের দোল উৎসব হয় তার 5 দিন পরেতেই ওইটা অনুষ্ঠিত হয় এবং এই ক্ষেত্রে প্রচুর লোক সমাগম হয়, 2-3 হাজার। হ্যাঁ, নিত্য পূজা প্রত্যেক দিনই হয়, একটা টাইমেতে, ফিক্সড টাইমেতেই হয়। এখানেতে মন্দির এই মন্দিরের দায়িত্ব কারা আছেন? এখানেতে মন্দির দায়িত্ব, ওর নামটা কি? উৎপল পণ্ডিত। আগে ওনার বাবা আরে করতো, তিনি গত হয়েছেন এবং এখন উনি রক্ষণাবেক্ষণের জন্য আসেন, পুজো পাঠ উনিই করেন। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে রায়বাগিনীতলা। এই মন্দির উপলক্ষে এই জায়গাটার নাম, এবং এখানে বকুলতলা বলেও জিনিসটা পরিচিত আছে। বালি বকুলতলা? হ্যাঁ, বালিদেওয়ানগঞ্জ, রাধাবল্লভপুর, বকুলতলা। আপনার নাম? আমার নাম পরমেশ্বর বৈরাগী। আরামবাগ মহকুমা জুড়ে যে বিভিন্ন শিল্প স্থাপত্য ছড়িয়ে আছে, বিশেষ করে পুরনো দিনের মন্দির, হ্যাঁ, বালিদেওয়ানগঞ্জ থেকে শুরু করে বদনগঞ্জ, খানাকুল, গোঘাটের সানবাদির ফটক, গির্জায় সমস্ত আছে। তো এইগুলো রক্ষণাবেক্ষণ বিষয়ে আপনি এগুলো কি মনে করেন? এইগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হলে প্রথম উদ্যোগটা নিতে হবে স্থানীয় ইতিহাস সচেতন যুব সম্প্রদায়কে। যুবকরাই হচ্ছে কি, তারা হচ্ছে বরিষ্ঠ মেধাবী। সেই বলিষ্ঠ মেধাবী যুবকরা যদি উদ্যোগ নেয় তবেই তারা এই ইতিহাসকে রক্ষা করতে পারবে। এবং তখন তাদেরকে কাদের আশ্রয় নিতে হবে? মানে রাজনৈতিক ক্ষমতা যাদের আছে তাদের কাছে নিবেদন করতে হবে। তারা করেন কিনা তাদেরকে বারবার বলতে হবে। তারা তো জানেননি,
রাজনীতির ঠিক জায়গায়। হ্যাঁ, আমাদের তো ভারতীয় প্রত্নতত্ত্ব একটা বিভাগ আছে, সেই প্রত্নতত্ত্ব বিভাগের কাছে জানাতে হবে। এবং পশ্চিমবঙ্গেও তো সরকারের পশ্চিমবঙ্গেও হ্যাঁ নিশ্চয়ই আছে, ওই তারই মাধ্যমে আছে। হ্যাঁ, তো সেই যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে ভারত সরকারের, রাজ্য সরকারের, তাদের কাছে আবেদন নিবেদন করতে হবে। সেটা বয়স্করা পারবে না, সেটা শিশুরা পারবে না। তার জন্য প্রয়োজন কি, আমি বললাম, বলিষ্ঠ, দরিষ্ঠ এবং মেধাবী, ছিন্ন সংশয়, তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, সেই ছিন্ন সংশয় যুব সম্প্রদায়, তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে এসে এই এলাকার ইতিহাসকে, এই এলাকার যে মানে সংস্কৃতিকে, এই এলাকার যে স্থাপত্য ভাস্কর্যকে, যেগুলো কালে কালে ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোকে রক্ষা করার জন্যে যদি উদ্যোগ নেয় এবং ঠিকমতো জায়গায় তারা যদি আঘাত করে, তবেই তো সেই ইতিহাসগুলো রক্ষা পাবে। নইলে আজকে আমরা দেখছি যে আমাদের বেশি দূর যেতে হবে না, আমাদের এই মানে আরামবাগ মহকুমার যে ইসলাম সংস্কৃতি, যে হিন্দু সংস্কৃতি, সেই সংস্কৃতি যে মানে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য কারুকার্য ছড়িয়ে আছে। যেমন আমাদের বিখ্যাত হচ্ছে, একটু আগেই বললেন কোথায় না, আমাদের মানে ওই বদনগঞ্জ অঞ্চলের এলাকার ওই পাণ্ডুগ্রামের যে অজস্র মন্দির, আমাদের কেন এই যে নাম হলো, গঞ্জ কেন নাম হলো, সে গঞ্জের ইতিহাসটাকে তুলে ধরতে হবে। হ্যাঁ, তো কেন বদনগঞ্জ, কুমারগঞ্জ আর বালিদানগঞ্জ এই তিনটে গঞ্জ হলো, এইটাই তো ইতিহাস সচেতনতার পরিচয়। এখনো যে মন্দিরগুলোর পরিস্থিতি আছে, এখন মন্দিরগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা যায়, এখনো সেগুলো সংরক্ষণ করা যায়। তারপরে মদিনাতে যে সমস্ত ইসলাম আমলের মানে মুসলিম আমলের এই মদিনায় সন্তার হাটতলা যে ছিল, হাটতলার পশ্চিম দিকে হ্যাঁ জঙ্গলে ভরা যে সমস্ত মসজিদটা পড়ে আছে, নিশ্চয়ই সেটা মসজিদ আমার মনে হয়েছে, তো সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যুবকদেরই এগিয়ে আসতে হবে। এইরকম বাজুয়ার মসজিদ, হ্যাঁ, তারপরে আমাদের এখানে অজস্র মন্দির আছে। হ্যাঁ, মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পুরনো মন্দিরগুলো। বালিদানগঞ্জে তো মন্দির আছেই, তাছাড়া আমাদের অনেক মন্দির আছে ওই ইয়েতে কি বলবো, ওই সামন্তখণ্ডে অজস্র পুরনো মন্দির আছে, ওখানে একটা রাধাকৃষ্ণের কালচার আছে। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখি যে এই হাট বসন্তপুরে একটা রাধাকৃষ্ণ কালচারের জন্যে, হ্যাঁ, ওখানে অনেকেই জানেন কি জানেন না যে ওখানেতে 12 জোড়া রাধাকৃষ্ণকে কেন্দ্র করে মন্দির আছে, এটা কম কথা। হ্যাঁ, তারপরে হাট বসন্তপুরে একটা বিরাট মানে কালচার আছে দুর্গা পূজাকে নিয়ে কেন্দ্র করে। হ্যাঁ, তো বলছি এই যে এখান থেকে আমরা যদি চলে যাই আমাদের খানাকুল থানার বেশি কোথাও না, অন্য কোথাও নয়, শুধুমাত্র আমরা যদি ধরি যে আমাদের কৃষ্ণনগর আর রাধানগর, ওইখানেতে মানে রাধা গোবিন্দের মন্দির, শিব মন্দির, 12টা শিব মন্দির, হ্যাঁ, সেইগুলো একটা ইতিহাস আছে। তারপরে ওখানেতে আমাদের মানে শিবতীর্থ ওখানে যে আছে, ওখানে মানে আনন্দময়ী তলা, মানে ওখানে তন্ত্র সাধনা হতো। হ্যাঁ, ওখানে বৈষ্ণব সাধনা হতো, ওখানে শৈব সাধনা হতো, আবার ওখানে ইসলাম সাধনা চলতো। ওখানে অজস্র মানে ইসলাম ধর্মের মানুষ তারা তখন সাধনা করতেন। তা এইগুলোর একটা ইতিহাস আছে। ওখান থেকে আমরা যদি চলে এলাম আমাদের হুগলির, আমরা যদি চলে যাই ওখান থেকে একটু দূরে ওই খানাকুল থানারই নামটা খানাকুল থানারই যে ঠাকুরচক গ্রাম, আমি সেই গ্রামেতে মানে বারবার অনুষ্ঠানে গেছি। ওখানেতে
মানে কৃষ্ণ কালচার, হ্যাঁ, যে গৌরাঙ্গ কালচার, হ্যাঁ, ওখানেতে সেই নিয়ে বিশাল কালচার। এবং ওখানেতে মানে ওই গৌরাঙ্গদেবের জন্মদিনেতে, হ্যাঁ, ওই সময় অন্তত হাজার হাজার লোক, হ্যাঁ, ভক্ত 3 দিন ধরে ওইখানেতে মানে প্রতিদিন অন্তত কয়েক হাজার করে লোক অন্নভোগ গ্রহণ করে ঠাকুরের। হ্যাঁ, ওই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ এদের যে ওখান থেকে চলে যায়, যদি যায় বালিদেয়ানগঞ্জে যে সমস্ত পুরনো মন্দির আছে, হ্যাঁ, সেই মন্দিরগুলো আমি নিজে মানে পর্যবেক্ষণ করে দেখেছি, লতা পাতায় ভরে গেছে, মন্দিরগুলো নষ্ট হয়ে গেছে। আমি কিছু কিছু বইয়ে তুলে ধরেছি, হ্যাঁ। তো এটা একটা বিশাল ব্যাপার। তারপরে ওখানে যে নীলকুঠি আছে, নীলকুঠিটা লতায় পাতায় ভরে গেছে। আবার ওখানে মসজিদও আছে, লতায় পাতায় ভরে গেছে। আর বালিদেয়ানগঞ্জের একটা বড় বিখ্যাত জিনিস হচ্ছে কি না, ওখানেতে কলসি, হ্যাঁ, যে কাঁসার কলসি ওখানে মানে অজস্র কারখানা ছিল, সেই কারখানাগুলো আজকে বন্ধ হয়ে গেছে। এর একটা ইতিহাস আছে। এবং কেন ওখানে গঞ্জ হলো, কুমারগঞ্জ, বালিদেয়ানগঞ্জ এবং তার পাশে বালি, তার পাশে হচ্ছে গঞ্জ, হ্যাঁ। ওই যে গঞ্জের ইতিহাসটা, ওখানে কীভাবে তৎকালে বহু মানে মধ্যযুগেতে ওখানে থেকে কী আসতো, ওই সমুদ্রে জাহাজ আসতো, ওখান থেকে মালপত্র মানে আদান প্রদান হতো। এই যে ব্যবসার একটা কেন্দ্র ছিল বালিদেয়ানগঞ্জ, হ্যাঁ, মানে ওটা হচ্ছে জলপথে ব্যবসা। আর আমরা বললাম বদনগঞ্জ, এটা হচ্ছে স্থলপথে ব্যবসা কেন্দ্র। তাহলে আমাদের এই যে আরামবাগ মহকুমায় যেমন জলপথে ব্যবসার ব্যবস্থা ছিল বালিদেয়ানগঞ্জে, তেমনি আমাদের কুমারগঞ্জ, ওখানে কিছু জলপথে ব্যবসা হতো কিন্তু বেশি হতো। আর এই যে এখানকার মানে একটা স্থাপত্য ভাস্কর্য, এই ভাস্কর্যের মধ্যে ভারত সংস্কৃতিটাকে যেন এখানে তুলে ধরা হয়েছে। এই যে মন্দির গাত্রে যে স্থাপত্য ভাস্কর্য আছে, এখানে ভারত সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে। রামায়ণ কাহিনী, মহাভারত কাহিনী, ভাগবত কাহিনী, বৈষ্ণব ধর্মের কাহিনী, হ্যাঁ, সমস্ত মানে কি বলবো, আমাদের প্রাচীন যে পুরাণ কাহিনী, হ্যাঁ, সেই কাহিনীগুলো এই সমস্ত মানে মন্দিরের গায়ে গায়ে তুলে ধরা হয়েছে। অপূর্ব, অদ্ভুত। ডাক্তার রাধাকৃষ্ণ পালের পূর্বপুরুষ যে সমস্ত মন্দির করেছিলেন, আমি আমার বইতে লিখেছি, সেই মন্দিরের গায়ে অজস্র স্থাপত্য ভাস্কর্য, হ্যাঁ। সেখানে মানে একবারে মানে রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, বেদ, উপনিষদ, সমস্ত গ্রন্থের মানে কারুকার্য, সমস্ত গ্রন্থের যে মানে কাহিনী ধারা, সেই কাহিনী ধারাগুলোকে মানে ওখানেতে গাত্রে চিত্রায়িত করা হয়েছে, অঙ্কন করা হয়েছে। এই যে আরামবাগ মহকুমায় যে এত কিছু স্থাপত্য ভাস্কর্য ছড়িয়ে আছে, এগুলোকে রক্ষা করতে গেলে কিভাবে, কেমন উদ্যোগ নিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন? এই এলাকার কিছু যুবককে এগিয়ে আসতে হবে। আমি যে কথাটা প্রথমেই বললাম, যুবকরাই হচ্ছে কি বলিষ্ঠ, দরিষ্ঠ, মেধাবী এবং ছিন্ন সংশয় ভালো যুবক, যারা এর শিক্ষিত এবং এর উপরে যাদের আকর্ষণ মানে আগ্রহ আছে, হ্যাঁ। এই এলাকার যে অতীত ঐতিহ্যকে রক্ষা করার আগ্রহ, অতীত ঐতিহ্যকে রক্ষা করার যাদের আগ্রহ আছে, এই সমস্ত কিছু ছেলে মেয়ে, হ্যাঁ, যুবক যুবতীদের তাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে এলে তারা ভারতীয় যে মানে সর্বেক্ষণ বিভাগ আছে তো ভারতীয়, এবং মানে আমাদের রাজ্য সরকারেরও আছে, সেই তাদের কাছে বারবার আঘাত করতে হবে। একটা জায়গায় যদি বারবার আঘাত করা হয়, তাহলে একদিন না একদিন সেই আঘাতের দরজাটা কি হয়, খুলে যায়। সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এই বৃহত্তর যে সংস্কৃতি সম্পন্ন, হ্যাঁ, যে আরামবাগ মহকুমা, সেখানকার যে অতীত স্থাপত্যকে, অতীত সংস্কৃতিকে, অতীত ভাস্কর্যকে, অতীত ইতিহাসকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো।
নইলে আমরা হারিয়েই যাব। আমরা বর্তমানকে নিয়ে শুধুমাত্র নুন তেল আর লকড়ির চিন্তায় ব্যস্ত হয়ে থাকব। এতে আমরা কি হবে, যাদের অতীতকে জানে না তারা কিছুই জানে না, তারা ধ্বংস হয়ে যাবে। যে জাতি, ইংরেজ কি হতো, ইংরেজ যদি, বঙ্কিমচন্দ্র কি বলেছেন, ইংরেজ যদি একটা পাখি মারত তার ইতিহাস লেখা হতো। ইংরেজ যদি একটা পাখি মারত, ইংরেজ সাহেব, তার জন্য ইতিহাস লেখা হতো। আর ভারতবর্ষের বাংলার এই আরামবাগ মহকুমার কত ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে রক্ষা করার মতো কেউ নেই, মানুষ নেই। এলাকার জনগণ সচেতন নয়। সচেতন যুবকরা যদি এগিয়ে যায় তবেই আমাদের এই এলাকার যথার্থ যে অতীতকে, আমাদের যথার্থ ইতিহাসকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো। আপনার পরিচয়? আমার আদি বাড়ি গোঘাট থানার রঘুবাটি অঞ্চলের রতনপুর গ্রাম। আমার পিতৃদেব হলেন বিভূতিভূষণ গোস্বামী, একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী, আদর্শ শিক্ষক এবং আদর্শ ব্রহ্মজ্ঞানী পুরুষ। আমি সেই পরিবারের, সেই পিতৃদেবকে আশ্রয় করে আমার এই ধরাধামে আবির্ভাব। আমি ডক্টর রণজিৎ কুমার গোস্বামী। আপনি তো বালিদিয়ানগঞ্জ প্রসঙ্গে বই লিখেছেন, আনুমানিক কত বছর আগে লিখেছেন বইটা? আমার ঠিক মনে নেই, কিন্তু বছর 15 থেকে 20 বছর আগে হবে এটা। কি বই লিখেছিলেন? লিখেছিলাম বালিদেওয়ানগঞ্জের স্বর্ণযুগ। তো হঠাৎ সেই সময় এটা লেখার কারণ কি? বালিদেওয়ানগঞ্জ আমাদের কাছ থেকে খুবই কাছে। ওইখানে আমার মানে ছোট থেকেই একটা ঘুরে বেড়াবার একটা ইচ্ছা আছে আমার। ঘুরে বেড়াবো এবং পুরনো যে জিনিসগুলো সেগুলো দেখবো। এই বালিদেওয়ানগঞ্জ ঘুরতে গিয়ে দেখি যে মন্দির, অপূর্ব সুন্দর কারুকার্য করা মন্দির, কিন্তু ভগ্নদশা। গাছ জন্মে গেছে, হেলে আছে, পরিষ্কার নেই, জঙ্গল হয়ে আছে, কিন্তু দেখার লোক নেই কেউ। আমার মনে হলো যে এত সুন্দর মন্দির, অথচ এখানে বহু হিন্দুর বাস, কিন্তু তারা এটা পরিষ্কার করে না কেন? পূজার ছোঁয়া নেই কেন? দেবতা নেই কেন? এটা আমার কৌতূহল জাগে। আমি আস্তে আস্তে প্রায় প্রতিদিনই এটা করতে থাকি, যে মন্দিরগুলো আমি ঘুরে ঘুরে দেখব কত মন্দির আছে এবং কীরকম সুন্দর আছে। আপনার বালির পর থেকে, শিবকুঠিরের পর থেকে কলাগাছিয়া পর্যন্ত প্রচুর মন্দির। আস্তে আস্তে তথ্য জোগাড় করতে শুরু করি যে কীভাবে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল, তখনকার বালিদেওয়ানগঞ্জের কী পরিস্থিতি ছিল, এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান কী ছিল। আস্তে আস্তে অনেক তথ্য জোগাড় করি। আমার মনে হয়েছিল যে বালিদেওয়ানগঞ্জ নিয়ে একটা ইতিহাস লেখার প্রয়োজন আছে, কিন্তু আমি শুরু করেছিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি ওটাকে শেষ করার। কারণ আর্থিক অবস্থা আমার ভালো ছিল না, সাংসারিক চাপ ছিল, আমি ওটা করতে পারিনি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে মন্দিরগুলো আবার সংস্কার হোক। সরকারের করা উচিত, সরকার যদি না করে ওইখানকার সাধারণ মানুষ এরা করুক। আপনি তো 15 বছর আগে দেখেছেন, এখন কি রিসেন্ট দেখেছেন মন্দিরগুলোর কি অবস্থা আছে? না, আমি অনেক দিন আর দেখিনি ওটা। আচ্ছা, তো মন্দিরগুলো নিশ্চয়ই শুনে থাকবেন আরো আরো নষ্ট হতে যাওয়ার মুখে পড়েছে। তো এই বিষয়টাকে নিয়ে সরকারকে বা প্রশাসনকে বা তথ্য প্রযুক্তি দপ্তরকে ভাবানোর বিষয়ে কোনো কিছু ভেবেছেন? একটা সময় তথ্য দপ্তরের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। তখন ভাস্কর বেরাবাবু ছিলেন, দেবাংশু দত্তবাবু ছিলেন, সেই সময় যোগাযোগ ছিল আমার সঙ্গে। তথ্য সংস্কৃতি দপ্তরে ওনাদেরকে বলেছিলাম, কিন্তু হয়তো ওনাদেরও পক্ষে সম্ভব হয়ে ওঠেনি ওটা। শুধু তো বালিদেওয়ানগঞ্জ নয়, গোঘাটের বিস্তীর্ণ এলাকায় এরকম মন্দির, একদম পাণ্ডবগ্রাম থেকে শুরু করে বদনগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সমস্ত মন্দির। হ্যাঁ, আছে, খুব সুন্দর মন্দির, কিন্তু তার দেখভাল নেই, কেউ দেখতে চায় না, তাকে পরিষ্কার করে না। মন্দিরের ভেতরে গরু বাঁধা হয়, সেখানে খড়কুটো জড়ো করে রাখা হয়, কিন্তু মন্দিরের কোনো মন্দির নয়, সেটা যেন কেমন গোয়াল হয়ে গেছে। কিভাবে সম্ভব এটাকে পুনরুদ্ধার করা, এটা একটু যদি বলেন। এটা শুধু সরকারের একার কাজ নয়, এটা আমাদেরও কাজ। আমাদেরকে এগিয়ে আসতে হবে। সরকার হয়তো ওগুলোকে রিপেয়ার করতে পারে, কিন্তু তার দেখভাল তো করতে পারে না। সেই দেখভাল আমাদেরই করতে হবে। আমাদেরকে আগে সচেতন হতে হবে, এই সম্পদ আমাদের সম্পদ। আর বালিদেওয়ানগঞ্জ এটা একটা পর্যটন ক্ষেত্র হতে পারে। সুন্দর পরিবেশ, নদীর ধার, দেবদারু গাছের ছায়া, কত সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ আছে, একটা পর্যটন ক্ষেত্র হতেই পারে। আপনার গড়মান্নরের চেয়ে কোনো অংশে কম হবে না, বরং আরও ভালো পর্যটন ক্ষেত্র হবে। এর জন্য শুধু সরকার নয়, শুধু সরকারের দোষারোপ করে তো লাভ নেই। এলাকার স্থানীয় বাসিন্দাদের আগে আসতে হবে, অবশ্যই আসতে হবে, তাদেরকেই আগিয়ে আসতে হবে।
তারপর সরকার। তো এই অবহেলার কারণ কেন, কি কারণে আমি মনে করছেন যে অবহেলার? অবহেলা কী করে বলি বলুন তো, মানুষের ধর্মের দিকে কি আর কোনো মন নেই? মানুষ কি দেবতা কি ভুলে যাচ্ছে নিজের স্বার্থের জন্য, নিজের বাড়ির জন্য? আমি তো দেখি বালি দেওয়ানগঞ্জে আর প্রচুর সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, সুন্দর রং করা আছে, কিন্তু মন্দিরগুলো এমন কেন? তারা কি দেবতার চেয়ে নিজেদের কি প্রাধান্য দিচ্ছে? আমরা কি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি? বুঝতে পারছি না কেন। হবে হয়তো। যে সমস্ত এলাকায় এই ধরনের পুরনো মন্দির আছে, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত এলাকার সাধারণ মানুষকে কি বলতে চান? আমি বলবো যে আমাদের যে ঐতিহ্য সেগুলোকে রক্ষা করা হোক। পূজার্চনা তো হলে খুবই ভালো, পূজার্চনা যদি নাও করা যায় সেগুলোকে অন্তত রক্ষা করা হোক। আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করা হোক। আমি নিজে মুসলমান, কিন্তু আমি চাই এই মন্দিরগুলো বেঁচে থাকুক, আবার নতুন করে বেঁচে থাকুক। আপনার নাম, পরিচয়? আমার নাম শেখ মুক্তার আলী। আপনি গোঘাটের এমএলএ। গোঘাটের বিভিন্ন জায়গায় ধরুন বালিদিয়ানগঞ্জ, এদিকে বদনগঞ্জ, পাণ্ডুগ্রাম, এসব জায়গায় প্রচুর পুরনো মন্দির মসজিদ আছে। তো এগুলো সংস্কারের ব্যাপারে কোথাও কিছু জানিয়েছেন বা এগুলো নিয়ে কী ভাবছেন? আমি অনেকবার জানিয়েছি, একাধিকবার জানিয়েছি, আমার কাছে চিঠি আছে। আমি পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি বারবার ধরে জানিয়েছি। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকে আমি জোরের সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরকে যে আমি চিঠি দিয়েছি, গোঘাটের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে, যেমন কয়েকটি আমি উদাহরণ দিচ্ছি, যেমন বালি অঞ্চল এবং সাওড়া অঞ্চল এবং কুমারগঞ্জ অঞ্চল এবং কামারপুকুর অঞ্চল, মান্দারণ এবং শ্যামবাজার, বদনগঞ্জ, বহু অঞ্চলের দেখা যায় যে পুরনো দিনের ঐতিহাসিকভাবে কতগুলি মন্দির আছে, ভগ্ন অবস্থায় পড়ে আছে। এই মন্দিরগুলোর উৎস কোথা থেকে এবং এই মন্দিরগুলো সংস্কার করার ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ সরকারকে তথ্য সংস্কৃতি দপ্তরে আমি চিঠি দিয়েছি। শুধু চিঠি দেওয়া নয়, পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করার জন্যে সেখানে আমি প্রশ্ন জমা দিয়েছি এবং প্রশ্ন উঠেছে, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীকে প্রশ্ন করেছি যে এই মন্দিরগুলো সংস্কার করা সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। কখনো বলেছেন হ্যাঁ আছে, আবার কখনো কখনো মন্দির যখন উল্লেখ করি তখন বলেছে যে না এইটা নেই, এইটা আছে, ওনারা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত একটাও মন্দির কিন্তু সংস্কার হয়নি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বালির শিবকুটির দেখবেন, সেই শিবকুটিটা এখন ভেঙে ভেঙে এখন পড়ে যাচ্ছে, এখন ভেঙে ভেঙে সেই জায়গার সংলগ্ন জায়গা দখল করছে বেআইনিভাবে, সামনে অনেকটা ভেঙে ফেলেছে। কিন্তু এইগুলো যদি আমরা তার তথ্য সংস্কৃতি দপ্তর তার নিদর্শন উল্লেখ করে যে কতদিনের উত্থাপিত হয়েছে, কতদিন স্থাপিত হয়েছে, যদি অনুসন্ধান করে যদি এগুলো প্রকাশ করা হয় মানুষের কাছে, একটা ঐতিহাসিক জায়গা তো, ঐতিহাসিক জিনিস, এগুলো হয়নি, সংস্কার হয়নি। আবার দেখবেন একটু পেরিয়ে যাবেন, হালদারপাড়া বলে একটি জায়গা আছে, দেখবেন অনেক পুরনো মন্দির আছে। আবার একটু এগিয়ে যাবেন, দেখবেন ডান দিকে অনেক পুরনো মন্দির পড়ে আছে। এই মন্দিরগুলো সংস্কার হয়নি। যে এখন যে অবস্থা, এখনও যদি কাজ না করা হয়, আস্তে আস্তে এগুলো ধ্বংসের দিকে চলে যাবে। এইবারে দেখুন, আমি আপনাকে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমি আপনাদের বলছি, আমি আগেও তো বিধায়ক ছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন সময়ে 15ই আগস্ট, 26শে জানুয়ারি এবং অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে, বিশেষ করে আরামবাগ সাব ডিভিশন, এই দেখুন আজকে 26শে জানুয়ারি, আরামবাগ তথ্য সংস্কৃতি দপ্তর আমাদেরকে জানায়নি। আরামবাগ তথ্য সংস্কৃতি দপ্তর তো জানায়ও না, এবং 15ই আগস্ট যে ফ্ল্যাগ হোস্টিং হয় সেটাও আমাদের আগে জানাতেন, আবার এখন জানায়নি। কি কারণে জানাচ্ছে না, জানায়নি? এই যে আমাদেরকে জানালে, বা তথ্য সংস্কৃতি দপ্তরের যে ডেভেলপমেন্টের যে মিটিং সাব ডিভিশনাল লেভেলে আছে, কিন্তু সেইটা প্রতি বছরই মিটিং হয় এবং 6 মাস ছাড়াও মিটিং করা যায়। তথ্য সংস্কৃতি দপ্তর আগে করতেন, এখন করেন না। তাহলে আমরা কোথায় বলবো? আমরা কার কাছে গিয়ে বলবো?
সেই জন্য বিধায়ক হিসেবে যেটুকু আমরা পারি আমরা বিধানসভা চলাকালীন বিধানসভায় আমরা তুলে ধরি, এবং আমার কাছে বহু চিঠি আছে, আমি পরবর্তীকালে দেখাতে পারবো। সেই জন্যই আমার অনুরোধ যে এখনও সময় আছে, আমরা বিধায়ক থাকি না থাকি বড় কথা নয়, কিন্তু গোঘাটের বহু জায়গা আছে, বদনগঞ্জ থেকে শুরু করে একবারে বালি পর্যন্ত গোঘাটে অনেক দেখবেন যে বড় বড় মন্দির আছে, এই মন্দিরগুলো সংস্কার করে মানুষের কাছে একটা বার্তা পাঠানো যেত। এবং শুধু আমি আপনাদের কাছে বলছি, শুধু মন্দির নয়, অনেক দেখবেন যে আপনার ইসলাম ধর্মের পুরনো মসজিদ অনেক পুরনো মসজিদ আছে দেখবেন, এবং ইসলাম ধর্ম কি হিন্দু ধর্ম আমার জানা নাই, দেখবেন গোঘাট অঞ্চলের সানমাদির কাছে দেখবেন বড় বড় বিশাল ফটক আছে, তার পাশ দিয়ে দেখবেন রাস্তা চলে গেছে। এই যে ফটকগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ফটকগুলো কিসের জন্য ফটক, কোন আমলে তৈরি হয়েছিল, তার সংস্কার করা যাবে কি না, বা সংস্কার করা যদি না যায় সেইগুলোকে অন্তত নষ্ট করে দেওয়া দরকার, নাহলে পরবর্তীকালে মানুষের বিপদ ঘটতে পারে যে কোনো সময়ে। একবার একটা শেষ প্রশ্ন আসবো, সেটা হচ্ছে রাজ্য সরকারকে আপনি জানিয়েছেন সেইভাবে কোনো আশানুরূপ ফল হয়নি, কেন্দ্রে বিজেপি সরকার, আপনি সেই দলেরই এমএলএ, তো কেন্দ্রীয়ভাবে কোনো এটা কি কাজ করা যায়? এইটা আপনি আমাকে উল্লেখ করেছেন, আমি আপনাকে বলি, আমরা যেহেতু রাজ্য সরকার কোনো কর্ণপাত করছেন না বা তথ্য সংস্কৃতি দপ্তর কর্ণপাত করছেন না, আমি শুধু গোঘাট নয় গোটা আরামবাগ সাব ডিভিশনকে কেন্দ্র করে তার যে ডেভেলপমেন্ট, তার সঙ্গে মন্দির আছে, তার সঙ্গে রাস্তাঘাট আছে, তার সঙ্গে আমাদের এই দ্বারকেশ্বর নদীর ব্রিজ আছে, এবং তার সঙ্গে গোঘাটের যে আমুদর খাল তার সংস্কার ব্যাপার আছে, এবং তার সঙ্গে যেটা আজকে বলছে যে ঘাটার মাস্টার প্ল্যান আজকে বাস্তবে রূপায়িত কি সরকার করছে, করেননি তো, সেই জন্য তারও অংশ অনেকটা আছে। সব মিলিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, এবং সিঙ্গুরে যে মিটিং হলো প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানেও আমি আলোচনা করেছি যে অন্তত আরামবাগের ডেভেলপমেন্টের জন্য পিছিয়ে পড়া এলাকা, তো এখানকার বেশিরভাগই তপশিলি জাতি, তপশিলি আদিবাসীরা বসবাস করে, এবং বিশেষ করে বন্যাপ্লাবিত এলাকা, খানাকুল থেকে শুরু করে গোঘাট আরামবাগ সবই বন্যাপ্লাবিত এলাকা। তা সেই জন্য এইটাকে দেখা উচিত। দেখা যাক, যদি রাজ্য সরকার ব্যবস্থা যদি না নেয়, আগামী দিনে আমি আপনাদের এই কথা বলতে পারি যে এই 26শে নির্বাচনে কেন্দ্রীয় সরকার তারা তাদের মাধ্যমে এই 26শে নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। এই সবগুলোই আমাদের যে মনের মধ্যে যে উদ্ভব হয়েছে, যেগুলো চিঠি দিয়েছি রাজ্য সরকারকে, সেগুলো আগামী দিনে কেন্দ্র সরকার হাত ধরে আমরা করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।